আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দর্শক শ্রোতাদের সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমার সঙ্গে আলোচনায় আছে আমারই বন্ধু লেফটেন্যান্ট কর্নেল ফরিদ আলম, যিনি বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছিলেন সিভিলে, তারপরে এমবিএ করেন এবং আর্মিতে থাকতেই উনি টিচিং প্রফেশনে এত উন্নতি সাধন করেন যে আমরা তাকে প্রফেসর বলতাম। উনি বিইউপিতে শিক্ষক ছিলেন। তার ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ইনফ্যাক্ট উনি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন এবং তারপরে সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক্সাম কন্ট্রোলার ছিল এবং সেখান থেকে সে কিছুদিন আগে রিটায়ার করল। ফরিদ দোস্ত, ওয়েলকাম টু আওয়ার শো। অনেক ধন্যবাদ। তো আজকে আমরা আলোচনা করব যে কি করলে, কি সংস্কার করলে সরকারকে দুর্নীতি মুক্ত রাখা যায়। তো সেই জন্য মানে কি কি পদক্ষেপ অনেকে অনেক ধরনের চিন্তা করে, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে একটা বিপ্লবের পরে বিপ্লবের মতোই সংস্কার করতে হবে। এইখানে যারা পলিটিক্যাল সায়েন্সে ডক্টরেট করে তাদের মত নিলে তারা বই থেকে এমন মত দিবে যে মত দিলে আমাদের বৈপ্লবিক কোনো চিন্তা চেতনা মানে সাধিত হবে না। তো আমাদের আলোচনায় যাওয়ার আগে একটু আমরা দেখি বাংলাদেশে কি কি ধরনের সরকার ছিল এবং কেমন দুর্নীতিপরণ ছিল তারা। তবে মনে রাখা উচিত যে দুর্নীতির কোনো মাপকাঠি আসলে আমাদের দেশে নাই, কারণ দুর্নীতি করার জন্য শাস্তি পেয়েছেন শুধু একজনই শাসক, যিনি হচ্ছেন জেনারেল এরশাদ। বাদ বাকি কারণ নামে বেগম জিয়ার নামে একটা মামলা ছিল, সেটা হচ্ছে খুবই পাতানো একটা মামলা বলে আমার মনে হয়। তো একটু দেখি, মোটা দাগে বাংলাদেশে দুই ধরনের শাসন ব্যবস্থা ছিল, একটা হচ্ছে সামরিক আর একটা হচ্ছে বেসামরিক। বেসামরিকের ভিতরে আবার ছিল গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার, যারা আলোচনার মাধ্যমে, পলিটিক্যাল পার্টির আলোচনার মাধ্যমে ফসল হিসেবে তারা ক্ষমতা এসেছিল অল্প সময়ের জন্য। একটা কথা, তো এখন স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ক্ষমতা গ্রহণ করে এবং আমাদের সবার পারসেপশন হচ্ছে ওই সরকারটা ভীষণ দুর্নীতিপরায়ণ ছিল। এমনই ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই বলতেন যে আমার চারপাশে তো চাটার দল, তারা আমার কম্বলটাও নিয়ে নিয়েছে। তো যাই হোক, তারপরে জেনারেল জিয়া আসেন ৭৫ থেকে ৮১ পর্যন্ত। এই সময়টাই তার মন্ত্রী মিনিস্টার কিছু দুর্নীতি করলেও বড়ভাবে তেমন কোনো দুর্নীতি হয়েছে বলে শোনা যায় না। তারপরে আসেন এরশাদের সময় মোটামুটি বেশ ভালোই দুর্নীতি হয় এবং ওনার পতনের পরে তার জেল হয়েছিল, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তার সমস্ত চার্জ থেকে মুক্তি দিয়ে তিনি জেল থেকে বেরিয়ে আসেন এবং তাকে আর কখনো জেলে যেতে হয় নাই। তারপরে বিএনপি আসে, বিএনপির সময় কিছুটা দুর্নীতি ছিল। আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগের প্রথম টার্মে অল্প শোনা যায়, মোটামুটি রাজনীতিবিদরা বড় লোক হওয়া শুরু করে। বিএনপির সময় চারিদিকে খবর উঠে যায় যে বিএনপির এক যুব নেতা 10% গ্রহণ করে, তা নাহলে কোনো কাজ হবে না। তারপরে যে আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ এমনই দুর্নীতি করে যে আমরা সবাই জানি যে তখন তারপরে ছাত্র জনতা বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে বিপ্লব করে তাদের নেত্রীকে দেশ থেকে বিতাড়িত করে। তো এই হচ্ছে রেগুলার শাসকদের দুর্নীতির কথা। কিন্তু অন্যদিকে যে তিনটা যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ৩ মাসের জন্য, প্রথম ৩ টার্মের জন্য, তাদের নামে দুর্নীতির কোনো কথা আমরা শুনিনি। অবশ্য মঈন এবং নাম কি, ফখরুদ্দিন, এদের সরকারেরও তেমন দুর্নীতির কথা শোনা যায় না, যদিও শোনা যায় জেনারেল মঈন নাকি এই ১/১১ করার জন্য অনেক পয়সা নিয়েছিল বিদেশি এক সংস্থার কাছ থেকে। তো ফরিদ দোস্ত, তোমার কাছে প্রথম প্রশ্ন, এমন কেন নির্বাচিতরা কেন দুর্নীতির দিকে ঝুঁকে থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। Thank you for giving me the floor.
আসল কথাটা হচ্ছে আমাদের বেসিক ইনস্টিংক্ট, মানুষের বেসিক ইনস্টিংক্টের মধ্যে দুর্নীতি জিনিসটা ইনবিল্ট বেশিরভাগ মানুষের। অল্প মানুষ আছে যারা এটার সঙ্গে সম্পৃক্ত হতে চায় না। তো দুর্নীতিটা হলো সামাজিক প্রেক্ষাপট, ব্যক্তিগত মূল্যবোধের বিষয়, এই এবং সুযোগ সুবিধার বিষয় ইত্যাদি সব মিলে আসলে দুর্নীতিতে মানুষ ইনডালজ হওয়ার সুযোগটা নেয়। বিশেষ করে যদি জবাবদিহিতা না থাকে, মনিটরিং না থাকে, সেই ক্ষেত্রে দুর্নীতির দিকে মানুষ ঝুঁকে যায়। দ্যাটস হোয়াট ইট ইজ, দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। আসলে পার্লামেন্ট, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, এটা কিন্তু একের অন্যের চেক অ্যান্ড ব্যালেন্স করার কথা। একে অন্যকে ওই যে দেখবে যে কে ঠিক কাজ করছে, কে ঠিক না করছে, ঠিক না করলে তারা বাধা দিবে, এটাই তো নিয়ম আসলে। কিন্তু সিস্টেম আছে, কিন্তু তারা করে না, কারণ নির্বাচিত হওয়ার পর পরই জুডিশিয়ারি এবং সংসদ দুইটাই নির্বাহী শাখার ভিতরে চলে আসে। এদেরকে আসলে যদি পৃথক করা যায়, ইন্ডিপেন্ডেন্স দেওয়া যেতে পারে তাদেরকে, তাহলে হয়তো দুর্নীতি অনেক কমে আসে। আর ধারণা করা হয় যে ইন্ডিপেন্ডেন্স দিলে দুর্নীতি কমে আসবে, এটা ধারণা করা হয়। বাট থিঙ্ক অ্যাবাউট যে ফ্যাসিজম যেভাবে ডেভেলপ করে, যখন একটা মানুষ কোনো একক অথরিটি পেয়ে যাবে, সে জুডিশিয়ারি আলাদা করে দেওয়া হলো, জুডিশিয়ারি তখন একক অথরিটি পেয়ে যাচ্ছে, তাদের উপরে খবরদারি করার কেউ নেই। খবরদারি করার কেউ না থাকলেই মনার্কি ভাব চলে আসবে, তখন তারাই দুর্নীতিগ্রস্ত হওয়া শুরু করবে। ইট ইজ ভেরি লাইকলি। সেই জন্য দুর্নীতির পরে কি, দুর্নীতির পরে কি হবে, হাউ টু মনিটর দ্যাট এন্ড কি তাদের পানিশমেন্ট পেনাল্টি হবে, সেটা ডিসিশনে আসা দরকার এবং স্ট্রাকচারের মধ্যে এই জিনিসটা বিল্ট ইন করা দরকার। দ্যাটস হোয়াট ইট ইজ। না, এইটুকু আমরা বুঝি যে স্ট্রাকচারের ভিতরে এই জিনিসটা থাকতে হবে। একে অন্যের কাজ মনিটর করবে, প্রতিবাদ করবে, বিচার ব্যবস্থার কাছে যাবে এবং দুর্নীতি পরায়ণ তাকে শাস্তি দিবে। কিন্তু আমরা দেখেছি, আমি একটু আগেই বললাম, জেনারেল এরশাদ শাস্তি পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পাওয়ারে এসে জেনারেল এরশাদকে বেকসুর খালাস দিয়ে দেন, ওনার আর জেলে এই যে যেতে এই হয়। পয়েন্টটা একটু হোল্ড কর। লাগছে বেকসুর খালাস করে দিল আমির সরকার এসে, তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ জুডিশিয়ারি? কথাই তো সেটা। জুডিশিয়ারি যদি এটা বেকসুর খালাস করে, তাহলে আগের জন যখন প্যানালাইজ করলো, হি হ্যাজ গিভেন এ রং ডিসিশন। হোয়াট ইজ দ্য সিস্টেম অফ ডুইং দ্যাট? যে রং ডিসিশন দিলে তার জন্য কোনো পানিশমেন্টের সিস্টেম আছে কিনা? আমাদের ল প্রবাবলি ডু নট পারমিট দোজ কাইন্ড অফ থিং। জাজের জাজমেন্টের উপরে আবার ফার্দার কিছু করার স্কোপ ওইভাবে নাই, অ্যাটলিস্ট নট ইন প্র্যাকটিস। তাহলে কি হবে? এখন হচ্ছে কি যে নির্বাচনের পর পরে আমাদের একটু অজ্ঞানতাও এর জন্য দায়ী। আমরা মনে করি নির্বাচিত প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী, উনিই বললে বিচার হবে, উনিই বললে আইন হবে। এটা কিন্তু ঠিক না। এই দৃষ্টিভঙ্গি থেকে সরে আসতে হবে। ইভেন সামরিক বাহিনীকেও সরে আসতে হবে, যে তাদেরকে যদি আনলফুল কমান্ডো দেয় সরকার, তারা সেই আদেশ মেনে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ধূলিসাৎ করে ফেলে। আসলে যত দুর্নীতি হয় তার বড় একটা জিনিস কিন্তু ডিজিএফ এর মাধ্যমে, এটা সত্যি কথা, আমাদের মেনে নিতে হবে, দিস ইজ এ ফ্যাক্ট। কেন তারা প্রবলেমটা একটু অন্য জায়গায়, আমি একটু অন্যভাবে বলি। উই সে ডেমোক্রেসি ডিফাইন করা, ইউ ক্যান সে দ্যাট ফর দি পিপল, বাই দি পিপল, অফ দি পিপল, ঠিক আছে। বাট দিস ইজ মনার্কি। কিন্তু ডেমোক্রেসি কিন্তু ইজ নট এ ট্রু ডেমোক্রেসি, ইটস এ কাইন্ড অফ মনার্কি। মনার্কিটা কিভাবে? মনার্কিটা হলো থ্রু কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনাল মনার্কি। ডেমোক্রেটিক ওয়েতে representatives will work through the constitution, and that will be a kind of monarchy. Or the constitution gives the right to play a role like a monarch, but এখানে জবাবদিহিতার সিস্টেম থাকবে টু দি পিপল, এটাও কনস্টিটিউশনই অ্যালাউ করবে। তো এই সিস্টেমটা না হওয়ার জন্য যত যন্ত্রণা। আমরা কনস্টিটিউশনাল মনার্কি, কনস্টিটিউশন আছে বাট কনস্টিটিউশনই মানি না। যদি কিছুই না মানি তাহলে তো কিছু করার নেই, দুর্নীতি সবখানে হবে। আমার কথাই হচ্ছে যে এইটা, যেমন এখন আমরা ধরে নিতে পারি ডক্টর ইউনূসের সরকারের দুর্নীতি অলমোস্ট জিরো। হয়তো এক্সিকিউটিভের কিছু লোক
দুর্নীতি করছে বা সরকারের লোকে করছে বলে এমন কোনো রিপোর্ট পাওয়া যায়নি। এখন যদি না করে তাহলে পলিটিক্যাল গভর্নমেন্টের দরকার কি, এটা কিন্তু চিন্তা করার ব্যাপার আছে। যে মানে পলিটিক্যাল গভর্নমেন্টকে পাওয়ার দিলেই যদি তারা দুর্নীতি করে তাহলে তো আমাদের তাদের দরকার নাই। আমরা এই যে কোনো একটা পদ্ধতি বানাতে পারি যে যে পদ্ধতিতে শিক্ষিত অনেস্ট লোকেরা পাওয়ারে থাকবে। যেমন জাস্টিস শাহাবুদ্দিন চৌধুরী ছিলেন, জাস্টিস হাবিবুর রহমান ছিলেন, জাস্টিস লতিফুর রহমান ছিলেন, এখন ডক্টর ইউনূস আছেন। তো শিক্ষিত অনেস্ট লোক পাওয়ারে আনার কি কোনো সিস্টেম করা যায় না? শিক্ষিত অনেস্ট লোক পাওয়ারে আনার সিস্টেম করা যাওয়াটা খুবই ডিফিকাল্ট হওয়ার কথা। করতে পারলে খুবই ভালো, কোনো সন্দেহ নেই। দ্যাট ইজ দ্য মোস্ট আইডিয়াল কাইন্ড অফ থিং, হ্যাভেনলি, স্বর্গীয় অনুভূতি হবে যদি সত্যই সৎ যোগ্য লোককে আমরা প্লেস করতে পারি। বাট একটা মানুষের ক্যারেক্টার অ্যাট্রিবিউট, হাউ টু অ্যাসেস? আগে থেকে কেমন করে বুঝবো যে সৎ না যোগ্য নাকি? যোগ্যতার মাপকাঠিটা কিছুটা হয়তো বোঝা যেতে পারে বিকজ অফ এডুকেশন। বাট এডুকেশন, আমাদের দেশের এডুকেশনও তো যেখানেই কাজ করুক না কেন, কাজ করতেছে লোকজন এডুকেটেড পিপল, বাট অ্যাকচুয়ালি হোয়াট ইজ দি স্কিল সেই অ্যাসেসমেন্টটাও সম্ভব না। আমাদের মুখোশ পিএইচডি ধারী বহু আছে, সার্টিফিকেট ভুল, ফালতু সার্টিফিকেট নিয়ে আছে। এরকম বহু ধরনের লোকজন আছে, কাজ করতেছে বড় বড় জায়গায়, বাট অ্যাকচুয়ালি কোয়ালিটি নেই, এরকম আছে। তো কাজ করা দেখে সিভি পরে বুঝতে পারা যাবে যে ইয়েস হি ইজ এ গুড ম্যান বা স্কিল্ড ম্যান, এটা কিন্তু বলা যাবে না। আর অনেস্টি, ওটা তো ভিতরে লুকায় আছে। অনেস্টির জিনিসটা যখন ওয়ান্স দে আর টেস্টেড, অনলি ইট ইজ আন্ডারস্টুড। গিভেন এ স্কোপ, সামবডি ইজ অনেস্ট, ইজ এ অনেস্ট ম্যান। নট গেটিং এ স্কোপ, আই ডোন্ট নো whether he is honest or not. আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছে আশরাফুল মখলুকাত, সূরা ৩-এর ওই ৪, ৫, ৬ নম্বর আয়াতের মধ্যে আছে ঝকঝকা কথাবার্তা। দ্যাট আমি তোমাদেরকে তৈরি করছি, মানুষ তৈরি করছে বেস্ট হিসাবে, আবার মানুষকে ওয়াস্ট বানাই দিচ্ছে। যারা ভালো কাজ করবে তাদের জন্য রেওয়ার্ড। অপশন আছে দুইটাই, এক্সট্রিম ভালো হওয়ার অপশন আছে, এক্সট্রিম খারাপ হওয়ার অপশন আছে। বাট আমরা কখন খারাপ হব কখন ভালো হব, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমাদের সামাজিক কালচার, লাইক জাস্ট থিঙ্ক অ্যাবাউট, আমার মনে আছে যখন আমরা ছোট, ইন পাকিস্তান, তখন পাকিস্তানে 71-এর আগে বা 71-এর পর কথা আমার মনে আছে, যে একটা লোক কোর্টে কাজ করে, কি পেশকার না কি যেন, সামথিং লাইক দিস, বাট বিগ বাড়ি, সবাই জানে হে যে দুর্নীতিগ্রস্ত মানুষ, এবং মানুষ তাকে ঘেন্না করে, মানুষের বাড়িতে যেতে চায় না, এরকম একটা ব্যাপার। এই যে সামাজিক যে মূল্যবোধের একটা বিষয়, সবাই বুঝে এটা খারাপ, খারাপটাকে খারাপ বলো। আমরা আজকাল যদি টাকাওয়ালা মানুষ হয় তো মনে করি যে হি ইজ এ বিগ ম্যানটা কোন দিক থেকে সেটা আমার আর দরকার নেই, হি ইজ এ বিগ ম্যান, দ্যাটস হোয়াট ইট ইজ। তো বিগ ম্যান হলে, তাহলে যদি এরকম সামাজিক স্বীকৃতি তার থাকে, তাহলে তার দুর্নীতিগ্রস্ত হইতে খুব একটা কষ্ট নেই। যদি সামাজিক ভাবে বয়কটের হইতো, লোকজন যদি তাকে ঘেন্না করতো, তাহলে অ্যাটলিস্ট সে বুঝতে পারতো যে না, এটা করলে আমার লুকাই করতে হবে, লোকজনকে জানানো যাবে না। আজকাল যার টাকা আছে আমরা বুঝি, জব করে অল্প টাকা, ড্রাইভারের 100 কোটি টাকা, ড্রাইভার কয় টাকা বেতন পায়, কেমন করে তার 100 কোটি টাকা হবে, তার লাইফ স্টাইলের মধ্যে পরিবর্তন আসবে কিভাবে, মানুষ দেখলে সেটাকে কিভাবে সে মেনে নিবে, এই বিষয়গুলো তো গায়েব হয়ে গেছে। দ্যাটস দি পয়েন্ট। আমাদেরকে সোশ্যাল কালচারের বিষয়টা খুব ভালোভাবে দেখতে হবে। না, এটা হয় কি, আমাদের সাংবাদিকরা যখন যা চেয়েছে তাই কিন্তু করতে পেরেছিল। এক এক সাংবাদিকের কন্যাকে মনে হয় অনেক আগে সবুজ নামে একটা লোক হত্যা করেছিল। সাংবাদিকরা সেই খুনির বিচার না হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি সেগুলো রিপোর্ট করছে, কিন্তু সাগররুনি হত্যাকাণ্ডের ব্যাপারে কিন্তু আমাদের সাংবাদিকরা কোনো রিপোর্ট করে। যখন দুর্নীতি হয় সাংবাদিকরা কিন্তু, কারণ সাংবাদিকদেরকে সম্ভবত আগেই নিউট্রালাইজ করে ফেলে, যে যার জন্য তারা আর এই সংবাদগুলো ছাপাইতে চায় না। তো সাংবাদিক নিয়ন্ত্রণ করাও কিন্তু একটা আমাদের দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার একটা ইয়ে হতে পারে, চাপাকাঠি হতে পারে, যে অবশ্যই সাংবাদিকদেরকে রিপোর্ট করতে হবে। তো এইটাও একটা আমাদের, এই যে মনে কর মিডিয়া ফ্রিডম, মিডিয়াকে ফ্রিডম দিতে হবে, কোনো সন্দেহ নেই। মিডিয়া ফ্রিডম দেওয়া কি আমাদের দেশের জন্য ঠিক আছে? সন্দেহ আছে। সন্দেহ আছে। বিকজ সন্দেহ আছে,
মিডিয়া ফ্রিডম ইজ এ মাস্ট, বাট মিডিয়া ফ্রিডম, আনকন্ট্রোলড মিডিয়া ফ্রিডম আমাদের দেশে আবার সম্ভব না। ইন দ্যাট কেস এই গত কয়েকদিন আগে ডক্টর ইউনূসের সঙ্গে মাহফুজা নামের যে ইন্টারভিউটা হয়েছে, আই ডোন্ট নো ইউ সিন ইট অর নট, আজকে আমি দেখছি, কবে হয়েছে জানি না, 2-1 দিন আগে হয়েছে বুঝলাম আমি। তো এখানে the gentleman was interviewing ডক্টর ইউনূস, এন্ড তার যে প্রশ্নগুলা ছিল, প্রশ্নগুলা খুব খুব ইন্টারেস্টিং, মোটিভ ওরিয়েন্টেড। ইট লুকস লাইক দ্যাট এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সাপোর্ট করার বিষয়গুলো তার মাথার মধ্যে কাজ করে। তো তাকে মিডিয়া দিলে তো প্রবলেম, তাকে ডান্ডা মারতে হবে। হ্যাঁ, এটাই কথা। আমি দুর্নীতিপরায়ণ এক সাংবাদিকের একটা গল্প বলি। সে আমার বন্ধু ছিল, স্কুল ফ্রেন্ড। সে তার লোকালিটিতে একটা ভালো নাম করা ফার্মাসিউটিক্যালস প্রোডাকশন কোম্পানি ছিল, যেখানে ওষুধ তৈরি করা হতো। একদিন যে ওখানে যে বলছে যে আমাকে এত টাকা না দিলে তোমাদের নামে রিপোর্ট করবে যে তোমাদের প্যারাসিটামলে সমস্যা আছে, ভুল জিনিস আছে। তো ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকরা কিন্তু মোটামুটি অনেস্ট বলে আমরা চিনি, এটা ঝিনাইদহ কোম্পানি, আমি জানি যে তারা অনেস্ট। ওরা বলছে না, আমরা কাউকে তো কোনো ঘুষ টুস দিই না, তোমাকে দিব না। সে তখন রিপোর্ট করে দিল। রিপোর্ট করে দিলে সরকার থেকে প্রথম কাজ হচ্ছে ওই ওষুধ কোম্পানির ওষুধ ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিল। একটা মানে সাংবাদিকদেরকেও যে বেঁধে রাখতে হবে, সেটাও একটা কঠিন কাজ। আর কিভাবে হবে উই ডু নট নো, লেটস ট্রাই টু ফাইন্ড আউট ফিউ ওয়েজ এন্ড মিনস। আর একটা হচ্ছে আমার মনের ভিতরে বেশ ভালো মতো বাধা দেয়, যখনই কোনো নির্বাচন আসে তখন মনোনয়ন বাণিজ্য হয় প্রত্যেকটা দলে, দু একটা দল হয়তো এর থেকে আলাদা। এখন মনোনয়ন বাণিজ্য মানে কি অনেক অনেক দল আবার 5 কোটি 7 কোটি টাকা আপনি শুধুমাত্র মনোনয়ন দেওয়ার জন্য। এখন মনোনয়ন দিতেই যদি এত টাকা খরচ হয়, নির্বাচন ক্যাম্পেইনের জন্য কত টাকা খরচ হবে? তার মানে আমার কাছে মনে হয় যে প্রথমে নির্বাচনী ব্যবস্থায় এমনই করে যে সৎ লোকদের, কারণ সৎ লোকদের এত টাকা খরচ করার স্পৃহা থাকে না, কারণ এই 5 কোটি টাকা প্লাস 50 কোটি টাকা ক্যাম্পেইনের জন্য এত টাকা অযথা খরচ করবে, এটা তাদের ইচ্ছায় আসে না। তার মানে শুধু ইন্টারেস্টেড, মানে নির্বাচিত হওয়ার ইন্টারেস্ট শুধুমাত্র হচ্ছে অসৎ লোকের আছে। সৎ লোকদেরকে প্রথমে বের করে দেওয়া হয় পলিটিক্যাল সিস্টেমে। তো এই সৎ লোকদেরকে কিভাবে পলিটিক্সের দিকে আকৃষ্ট করা যেতে পারে? আই থিঙ্ক দ্যাট এটা ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট, যে সৎ লোকদের কম্পিট করার স্কোপটাই আমরা রাখি নাই। তো এটা করার জন্য তো ডেফিনেটলি অ্যাগেন সিস্টেম অফ দ্য গভর্নমেন্ট ইলেকশন সিস্টেমের মধ্যে কিছু ইনপুট দিতে হবে, লাইক খরচ কত করতে পারবে, ফিক্স কিছু ব্যাপার থাকবে। মিডিয়া হয়তো টিভি মিডিয়ার মাধ্যমে ক্যাম্পেইন করার সিস্টেম দিয়ে দিবে, বা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে সহজে সরকারি স্পন্সর্ড সিস্টেমে কিছু ক্যাম্পেইন করার সিস্টেম দিয়ে দিবে, এবং তাদের অর্থের পরিমাণ প্রথমেই আগে মেপে নেওয়া হবে, পরে যে আবার তার ওটা ঠিক মতো অ্যাসেস করা হবে কতটুকু তার ডিউরিং দিস রেজিম তার বেড়ে গেছে। এই ফাইনালি যে ইন কেস ইট ইজ ফাউন্ড দ্যাট ইয়েস দেয়ার আর সাম প্রবলেম, অর্থাৎ এন্টি কারাপশন সিস্টেমটাকে ভালোভাবে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করলে বোঝা যাবে যে তার অর্থ, এই যে 5 কোটি টাকা দিয়ে যদি সে নমিনেশন নেয়, আর 5 কোটি টাকা যদি সে ক্যাম্পেইনে খরচ করে, তাহলে 10 কোটি টাকা তো তাকে তুলতে হবে। এটা ছাড়া তো তার মুশকিল। সে নিজের অর্জিত সম্পদ থেকে 10 কোটি টাকা দিয়ে দিল, দেশের মানবতার সেবায় আমি নেতৃত্ব নিলাম, সম্মান পেলাম, এই জন্য আমি এত টাকা খরচ করে ফেললাম। এই অ্যাফ্লুয়েন্স আমাদের দেশের লোকের খুব বেশি আছে আমি মনে করি না। তার মানে হচ্ছে হোয়াট এভার দে স্পেন্ড দে উইল ট্রাই টু রিকভার, বের করে নেওয়ার চেষ্টা করবে। তো এইটা আটকায় দিতে হবে যে না, বের করে নেওয়ার রাস্তা নেই। আবার খরচের সময়ও সিস্টেম দিয়ে আটকাতে হবে যে এর চেয়ে বেশি খরচ করতে পারবে না। লাইক ইফ ইউ নো ইলেকশন সিস্টেম ইন বাংলাদেশ, আমি জানি না তুই কখনো গ্রাম বাংলায় ঘুরে ইলেকশন দেখেছিস কিনা। ইলেকশনের আগের রাতে টাকা মারো টাকা মারো, এটা হলো কমন ডায়লগ। টাকা মারো মানে হচ্ছে সেদিনে কাজ হবে কি, যারা অপোজিশন পার্টি যে মনে করে যে এই গ্রামটা তার, এই গ্রাম তারা পাহারা দিবে যাতে অন্য কেউ, অন্য পার্টির লোক টাকা নিয়ে ঢুকতে না পারে। থিঙ্ক অ্যাবাউট ইট।
টাকা নিয়ে ঢুকতে না পারে, তাহলে একটা কথা হচ্ছে তার কত টাকা আছে, তাকে খুব আমাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন দ্বারা মনিটর করতে হবে যে সে কি কোনো অন্য কারো এখান থেকে এইড পাচ্ছে কিনা, সে এইড গুলা মনিটর করতে হবে। টাকা সোজা কথা ইউজ হচ্ছে কিনা এটা ভালোভাবে মনিটর করতে হবে এবং বন্ধ করতে হবে। এটা গেল শুরুতে। স্পেসিফাইড অ্যামাউন্ট বলে দিতে হবে যে এই ধরন ভাবে ক্যাম্পেইন হবে, এতটুকু ক্যাম্পেইন করা যাবে, এর বেশি ক্যাম্পেইন করা যাবে না। এবং তার টেনুয়ারের পরে তার অ্যাসেট এভালুয়েশন করতে হবে যে ইনক্রিজটা কি হয়েছে, কিভাবে হয়েছে। অর্থাৎ ডিউরিং দি পাওয়ার টাইম, যতক্ষণ পর্যন্ত সে রেসপন্সিবল থাকবে, তার এভরি অ্যাক্টিভিটিস আর টু বি মনিটর্ড বাই রেপুটেড, এফিশিয়েন্ট, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ অফ পিপল। এবং তাদের যে মনিটরিং, সেই মনিটরিংটা সঠিক হলো কিনা মনিটর করার জন্য সামবডি হ্যাজ টু বি দেয়ার। ইন দ্যাট কেস তারা এই কম্পিটিশনে আসার টেন্ডেন্সিটা কমে গেলে আমাদের যারা সৎযোগ্য লোক আছে তারা তখন স্পেস পাবে ভিতরে ঢোকার জন্য। আচ্ছা দোস্ত, ধন্যবাদ। আমরা মোটামুটি আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার শেষ প্রশ্ন, যে মনে করো ওই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু একটাই ভালো কাজ করেছিল আমার মতে, যেটা হচ্ছে তারা 1990 সালে জেনারেল এরশাদ পদত্যাগের পরে তারা একটা তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রী পরিষদ গঠন করে দিয়েছিল। তারা ছিল যোগ্য এবং সৎ। এখন কথা হচ্ছে, এখন কি আমাদের রাজনৈতিক দলগুলা যে কেউ জনগণ এমন কিছু করতে পারে না যে ওই রকম সৎ একটা গ্রুপ বের করে তাদের কাছে ক্ষমতা দিবে না? ক্ষমতা রাজনৈতিক লোকদের কাছেই থাকতে হবে, যে ওরা মনোনয়ন বাণিজ্যটা কন্ট্রোল করবে, তারা ফাইনাল মনোনয়ন তাদের কাছ থেকে যাবে। এই কিভাবে ওই গ্রুপকে আমরা যাই বলি না এখন, ওই গ্রুপটা পরবর্তীতে গঠিত হবে, সেটা একটা পদ্ধতি বের করতে হবে। কিন্তু যেহেতু তারা একবার প্রমাণিত যে তারা অনেস্ট, তো ওইরকম আমরা কিন্তু অনেস্ট এবং সৎ লোকদেরকে, সৎ এবং যোগ্য লোকদেরকে জানি তারা কারা, তাদেরকে সংগঠিত করে রাখতে হবে। এই ব্যাপারে তোমার মত কি? এটা এটা ওই যে গভর্নমেন্ট স্ট্রাকচারের মধ্যে চিন্তা ভাবনা করতে হবে। গভর্নমেন্ট স্ট্রাকচারের মধ্যে ডেফিনেটলি দেয়ার ক্যান বি ডিফারেন্ট বডিজ এস্টাবলিশ টু মনিটর থিংস। এই যে মনোনয়ন বাণিজ্য ইত্যাদি, এগুলো অনেকগুলোই আছে। যেমন ইফ ইউ টেক ইরানের কনস্টিটিউশনের রেফারেন্স, ইরানের কনস্টিটিউশনের রেফারেন্স ইজ ভেরি গুড। এখানে বডি আছে ফর নমিনেশন, নমিনেশন তারা ঠিক করবে বেসড অন দি অ্যাপ্লিকেশনস, সেখান থেকে সেট করবে, এই ধরনের একটা ব্যাপার। তারপরে আরেকজন তাদের কর্ম মনিটর করবে। এই ধরনের নাম্বার অফ বডিজ, এক্সট্রা বডিজ আছে বিসাইড দিস লেজিসলেটিভ, জুডিশিয়ারি এন্ড এক্সিকিউটিভস। এটা ছাড়াও তাদের সার্টেন বডিজ আছে, দেয়ার ইজ এ ভিশনারি লিডার ইত্যাদি। আমাদের দেশে যেমন একটা ভিশনারি লিডার ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি মনে করি যে ভিশনারি লিডার একটা আমাদের থাকা দরকার। আর মনিটরিং সিস্টেমের জন্য এরকম বডিজ তো থাকতেই হবে, এবং আমাদের জন্য আরো বেশি দরকার। বিকজ আমরা বেসিক্যালি ওভার দি মেনি ইয়ার্স অনেক অনেক বছর ধরে আমরা আন্ডার ওই কলোনিয়াল রুল ইত্যাদিতে থাকতে থাকতে আমাদের চরিত্রে কিছু অবক্ষয় তো হয়েছে, খুব স্বাভাবিক। আমাদের চরিত্রের অবক্ষয় বলতে আমাদের ক্যারেক্টার অ্যাক্টিভিটির মধ্যে কিছু কিছু জিনিস ঢুকে গেছে, যেগুলো আমাদের একটু চিন্তা ভাবনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, সোজা কথা আমি বলবো। তো সেই জন্য আমাদের ওই ওই সিস্টেম গুলাকে আরো বেশি স্ট্রং করা দরকার, ইভেন দ্যাট অফ ইরান অর হ্যাঁ, ইরানের ব্যাপারটা আসলেই একটু আশ্চর্য ধরনের পজিটিভ ভাবে কাজ করে। তারা দুর্নীতিপরায়ণ কাউকে তারা দেয় না, নমিনেশন দেয় না। সুন্দর একটা সিস্টেম। আমরা কিউবাতেও সম্ভবত একই সিস্টেম আছে, আমরা কিন্তু ওদেরকে বেঞ্চমার্ক করে বাংলাদেশে সেটা প্রয়োগ করার চিন্তা করতে পারি। তো আর একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে পরশুদিন না কালকে একটা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাক্ষাৎকার শুনছিলাম, সম্ভবত কালের কণ্ঠের সঙ্গে। তো উনি এক পর্যায়ে বলছেন তারা যদি না চায় তাহলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব। এটা শুনে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। প্রফেসর ইউনূস যদি বলেন যে আমরা চলে যাব কাজ না করে, তাহলে তো আমাদের মর্মাহত হওয়ার অনেক কারণ আছে। তো আমরা চাইবো, দোয়া করব, আশা করব, প্রফেসর ইউনূসের কাছে রিকোয়েস্ট করব, স্যার আপনি সঠিক সংস্কার না করে
যেন না। যতদিন থাকেন জনগণ ভালো থাকবে। যদি আপনি মনে করেন আপনার কোনো ম্যান্ডেট নেই, এটা ঠিক না। জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে। আমাদের পলিটিক্যাল সিস্টেম দোষ, ভুল হইতে পারে, দোষের রাজ্য ওইখানেই। তো সেই তারা যদি পলিটিক্যাল লিডাররা যদি আপনাকে কাজ না করতে দেয়, তাহলে তো আপনার কাছে আপনার ওখানে মাথা নত করা ঠিক হবে না। আপনি চুপকে সরাতে পারলেন না, সরালেন না। আপনার পলিটিক্যাল লিডারদের মতামত এখন নেওয়ার দরকার নেই। আপনার তো এখন জনগণের মতামত আপনি নিবেন। জনগণ আপনাকে বলছে, স্বাধীনতা দিয়েছে, আপনি যারা স্বৈরাচার ছিল তাদেরকে আপনি শাস্তি দিবেন, তাদের দোসরদেরকে কোনো ক্ষমতায় রাখবেন না। তা আপনি যদি নরম হয়ে যান তাহলে তো স্যার হবে না। আপনার প্রতি সারা দেশের মানুষের সমর্থন আছে, বিশ্বাস করেন। আপনি যদি চলে যান নির্বাচন দিয়ে, কি হবে? 5 বছর এরা চালাবে, 5 বছর পরে আবার স্বৈরাচার ফেরত আসবে। আপনি ভেবে দেখেন আপনি কি করবেন। আমাদের অনুরোধ, আপনি থাকেন, যতদূর পারেন থেকে যান, সংস্কার করেন। দোস্ত, শেষ কথা। আরেকটা কোশ্চেনের প্রেক্ষিতে বললো যে জনগণকে ইনক্লুসিভ করা, যেহেতু গভর্নমেন্ট তো আপনার ফর্ম হয়েছে থ্রু স্টুডেন্টস এন্ড জনগণ, তো জনগণের মতামতের উপর ভিত্তি করেই তো আপনার কাজ করা উচিত। তো ডক্টর ইউনূসের উত্তর ছিল যে জনগণের বিষয়টা আমরা ইয়েতে নিতে পারছি না, বিকজ তাহলে আবার রেফারেন্ডাম ইত্যাদি অনেক কিছু দরকার হবে। তো আমার মনে হয় ইউ আর অ্যাবসলিউটলি রাইট। প্রয়োজন হলে রেফারেন্ডাম, প্রয়োজন হলে জনগণের মতামত যাচাই ইত্যাদি সবই করা জরুরি, বাট নট অ্যালোন পলিটিক্যাল পার্টিস। কথাটা মেনলি যে দুর্নীতি পরায়ণ লোকরা যেন ইলেক্টেড না হয়, সামনে না আসতে পারে, এটার জন্য সিস্টেম ডেভেলপমেন্ট একটা গেল। এর সঙ্গে এই খেয়াল করে করে নেয়ার একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি কালচারাল বিষয়টাকে ভালো মতো দেখা দরকার। আমাদের যে সমস্ত টিভি নাটক, সিনেমা ইত্যাদি হয়েছে, এই যে কি কাকে যেন নিল, এই সংস্কৃতি ফারুকি 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 যে সমস্ত নাটক ফাটক করতো, এগুলা তো সবগুলাই আমাদের সংস্কৃতিটাকে একটু ডাইভার্ট করার স্টাইলে নিয়ে গেছে। ইটস নট গুড। আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের ইসলামিক মূল্যবোধটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করে। আমার ধর্মীয় মূল্যবোধ, ইসলামিক মূল্যবোধ বললে আলাদা করার দরকার নেই আমার। আই আন্ডারস্ট্যান্ড যে হিন্দুদেরও বা অন্য যারা রিলিজিয়াস লোক আছে তাদেরও কিন্তু রিলিজিয়াস মূল্যবোধটা কিন্তু তাদেরকে দুর্নীতি পরায়ণ থেকে দূরে রাখে, দূরে রাখে, রাইট। সবারই কিন্তু। হ্যাঁ, আমরা এই ইহ জগতের পরে পরে জগতে যাব, দ্যাট প্লেজ এ ভাইটাল রোল ইন দেয়ার বিহেভিয়ারাল প্যাটার্ন। আমাদের সবারই এটা এটা ভালো যে আমরা সবাই পরকালে বিশ্বাস করি, এই দেশের লোকরা যারা আছি সব ধর্মের। তো ওইটা ওইটার দিকে খেয়াল রাখতে হবে আমাদের সংস্কৃতিগত ডেভেলপমেন্ট, এবং স্কুল কলেজ থেকে মূল্যবোধ শিখা, দুর্নীতিকে না বলা, এবং যদি দেখা যায় টু মাচ পিপল আর হ্যাভিং লট অফ মানি উইথ দুর্নীতি, তাহলে তাদেরকে ঘৃণা করা, এগুলা শিখানোর জন্য আমাদের টেক্সট বই থেকে সবকিছুর মধ্যে ইনকর্পোরেট করে একটা সুন্দর গভর্নেন্স সিস্টেম উইথ এ সিস্টেম অফ চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম গুলাকে ইনকর্পোরেট যদি করা যায়, খালি বাইক্যামেরাল করলে হবে না, হবে না। দু স্টেজ পার্লামেন্টারি সিস্টেম এন্ড ইত্যাদি করলে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এগুলো বানালে হবে না। আমাদের বাংলাদেশের জন্য স্পেসিফিক বাংলাদেশ সিচুয়েশনটাকে অ্যানালাইজ করে নিজের মতো করে করতে হবে। ইটস নট ফলোইং ইউএসএ, নট ফলোইং ইরান, নট ফলোইং এনিবডি। এইটাই আমার কথাও, এটা। আমরা উই ক্যান মেক ইট, আমি বিশ্বাস করি উই ক্যান মেক ইট। এবং আমাদের দেশে মানুষ আছে, এটা আমাদের বিরাট সম্পদ। আমরা জাস্ট তাদেরকে একটু কাজের সুযোগ দিলে এই দেশ পথ পথ করে উপরে চলে যাবে। আমার দোস্ত, আমার এইটাই 100% বিশ্বাস যে আমাদের দেশের লোকেরাই পারবে, নিজেদের সিস্টেমেই পারবে, এবং সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করতে পারে আমাদের ছাত্র জনতা, ছাত্র, বৈষম্যহীন ছাত্র। আজকে একটা সুসংবাদ পেলাম, তারা নাকি অর্গানাইজড হচ্ছে, যেটা আমার প্রথম দিন থেকেই আমার প্রপোজাল, তারা যেন অর্গানাইজড হয়। তারা অর্গানাইজড হচ্ছে। তাদের কাছেই যদি এই মনোনয়ন বাণিজ্য বন্ধ করা আর বা দুর্নীতি বন্ধ করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, দে উইল ফাইন্ড আউট। তখন গভর্নমেন্ট বাধ্য হবে সেই দুর্নীতিগুলা দূর করার জন্য। তো ইচ্ছা করছে আরেকটা জিনিস বলি একটু, স্বপ্ন। আমি ডক্টর ইউনূসের এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আমার যেটা হচ্ছে সবসময় স্বপ্ন দেখতে হবে, কালকে কি করব, হোয়ার উই ক্যান রিচ।
আমাদের মানুষেরা কখনো এটা ভাবতে পারে না আমরা কি হইতে পারি। উন্নত বিশ্বে যে এত ফ্যাসিলিটিস আছে, এত সুন্দর টেকনোলজি ইউজ করতেছে, তাদের লাইফস্টাইলটা এত ভালো, তাদের হেলথ কেয়ার সিস্টেম এত ভালো, আমাদের গ্রামগঞ্জের লোকেরা সেটা স্বপ্নে ভাবে না। তারা ভাবে নিয়তি, আমার নিয়তিতে এটাই আছে, সামান্য একটু কিছু পাইলেই আমি খুব খুশি। পলিটিক্যাল লিডারশিপ তৈরি করে কিসের জন্য? তারা মনে করে ভোটটা এটার সময় যে একটু চা নাস্তা খাইলাম, এটাই আমার কাজ, একজন নেতা হবে, শেষ তার কাজ করবে, আমার জীবিকা তো আমারই করা লাগবে। এটা যে ওভারঅল কান্ট্রির ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারে পলিটিক্যাল লিডার যারা আছে, তাদের যে একটা সার্বিক রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ দেয়ার লাইফ ইত্যাদি, এই ধরনের ধ্যান ধারণা গুলাই আমাদের মধ্যে নাই। আমরা একটা পলিটিক্যাল লিডারের কাছে কি চাই? আমাদের লোকরা চাই হলো দরকার হলে সুপারিশ, কোনো বিপদে পড়লে একটু ভাই ফোন করে দেন, এই তো কাজ। তারা যে দেশের উন্নয়নের কথা চিন্তা করে কেউ ভোট দেয় ইত্যাদি, এটা নাই। তার মানে হচ্ছে আমাদের ইলেকট্রাল সিস্টেমের মধ্যেই একটা ক্যাম্পেইন এখন থেকে শুরু হওয়া দরকার, awareness development program among the people, that how to select leaders for you. That's it. ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই শেষ। আমরা আশা করব তুই বারে বারে আসবি আমাদের সঙ্গে। নেক্সট প্রোগ্রাম হয়তো আমরা কিভাবে আমরা ইন্ডিপেন্ডেন্স, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের দিকে যেতে পারি, কি ছোট ছোট কিছু কাজ করতে পারি, সেই নিয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ, কর্নেল ফরিদকে ধন্যবাদ, এবং আমার দর্শক শ্রোতাদের ধন্যবাদ, এবং আপনারা ছাত্র জনতাকে আরো উৎসাহ দেন যেন তারা আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য একতাবদ্ধ হয়ে থাকে, তাদের ভিতরে যেন কোনো বিভেদ না আসে।